আসসালামু আলাইকুম। আমরা আজকে কথা বলবো মানুষের সৌন্দর্য বর্ধন কিভাবে করা যায়। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ নাসিরউদ্দিন, চিফ প্লাস্টিক সার্জন এএমজেড হসপিটাল। তো প্রথমেই আমরা বলি যে মানুষের সৌন্দর্যের যে বিষয়টা, সেটা প্রাথমিকভাবে মানুষ তার অ্যাজ এ হোল ফেসিয়াল যে কনফিগারেশন থাকে সেটা নিয়ে কথা বলে থাকে, এবং আমরা অনেক সময় বলে থাকি যে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। অর্থাৎ আপনার একটা চার্মিং বা প্লিজিং অ্যাপিয়ারেন্স যেটা, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো জায়গাতে আপনার অন্যান্য যোগ্যতার সাথে সাথে যদি আপনার একটা চার্মিং ব্যক্তিত্ব থাকে, পার্সোনালিটি থাকে, সেটা কিন্তু আপনাকে আপনার কাজকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে, সহজ করে দিতে পারে। ফেসের ক্ষেত্রে আমরা কি জায়গাগুলোতে কাজ করতে পারি বা কি পরিবর্তন আনলে এটাকে আরেকটু ভালোভাবে দেখানো যেতে পারে। অনেকেরই আমরা ফেসের কথা যদি চিন্তা করি, তাহলে এই ফেসটা শুরু হয় আসলে মাথার চুল থেকে শুরু করে আমরা গলা পর্যন্ত। কারণ এইটার স্ট্রাকচার, অ্যানাটমিক্যাল স্ট্রাকচারের মধ্যে এক ধরনের ইন্টিগ্রিটি আছে বা কন্টিনিউটি আছে। সুতরাং এটাকে আমরা একটা ইউনিট হিসাবে ফেসটাকে অনেক সময় দেখে থাকি। তো কি জিনিস নিয়ে আমরা কাজ করতে পারি? প্রথমত আমরা যদি কপালকে চিন্তা করি, ফেসকে কয়েকটা ইউনিটে ভাগ করা হয়। তার মধ্যে একটা ইউনিট হচ্ছে কপাল। অর্থাৎ কপালের যে সৌন্দর্যের ব্যাপার থাকে, কিভাবে আমরা করতে পারি? সাধারণভাবে অনেক সময় বয়স হয়ে গেলে মানুষের যেটা হয় যে কপালে অনেকগুলো ভাঁজ পড়ে। সেই ভাঁজের কারণে তাকে অনেক সময় একটা ভালো চেহারার মানুষকেও বিরক্তকর মনে হতে পারে। সেই ভাঁজগুলোকে আমরা সার্জিক্যাল, নন সার্জিক্যাল নানা উপায়ে দূর করতে পারি। এরপরে আপনার কপালের পরে আসে আপনার ব্রাউ, আইব্রাউ, ভ্রু। এই ভ্রুতেও বেশ কিছু কাজ করা যায়। সেখানে আপনার সৌন্দর্যটাকে আরেকটু ব্যক্তিত্বটাকে ফুটিয়ে তোলা যায়। এরপরে আছে আপনার আমরা ব্রাউ এর নিচেই থাকে হচ্ছে যেটাকে বলি আইলিড, যেটা আইলিডা। তো আইলিডে আপার আইলিড, লোয়ার আইলিড এই দুটাতেও অনেক সময় বেশ কিছু পরিবর্তন আনলে, সূক্ষ্ম কিছু পরিবর্তন আনলে সৌন্দর্যের একটা আলাদা রূপ পায়। তো আমরা এই আইলিডের যে কাজগুলো আমরা করে থাকি সেটাকে আমরা বলি ব্লেফারোপ্লাস্টি, আপার আইলিড ব্লেফারোপ্লাস্টি বা লোয়ার আইলিড ব্লেফারোপ্লাস্টি। এরপরে আমাদের সামনে আসে নাক। নাকের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কয়েকটা প্রবলেম হয়। একটা ডিপ্রেসড নোজ যেটা থাকে, বা শ্যাডেল নোজও বলা যায়, চাপা থাকে মাঝখানে। সেটা আবার কারোর নাকটা বেশ ব্রড থাকে, মানে চওড়া থাকে, অনেক চওড়া থাকে। এবং নাকের টিপ যেটা, সেই টিপ নিয়ে অনেকের সমস্যা থাকে। সেটাকে আমরা রিডাকশন করে আমরা একটা সুন্দর শেপ দিতে পারি। তারপরে নাক দাবা থাকলে সেখানে আমরা ইমপ্ল্যান্ট ব্যবহার করতে পারি। ইমপ্ল্যান্ট ব্যবহার করে সেটাকে আমরা প্রজেক্টেড করে দিতে পারি। অনেক জটিল প্রক্রিয়া না, বাট এটা অনেক সময় দেখা যায় যে সমস্ত তার মুখমণ্ডলটাই হয়তো সুন্দর, কিন্তু শুধু এই নাকের কারণে তাকে দেখতে একটু অসামঞ্জস্য লাগে আর কি। তো এটা করা যেতে পারে। এরপরে আসে আমাদের দুটো চওয়াল। আমরা যেটাকে চোয়াল, যেটা সেই চোয়ালে অনেক সময় যেটা হয়, কারোর ডিপ্রেস থাকে, একদম গর্তের মতো হয়ে থাকে। কারোর এখানে মাংস অনেক সময় ঝুলে যায়। তো এগুলোকে আমরা, যদি ডিপ্রেস থাকে সেটাকে আমরা বিভিন্ন ফিলার দিয়ে পরিবর্তন করতে পারি। যদি অতিরিক্ত চর্বি বা ঝুলে যাওয়া থাকে সেটাকে ফেস লিফটের মাধ্যমে একটা পর্যায়ে নিয়ে আসা যায়। এরপরে ঠোঁটের যেটা বিষয় থাকে, আপার লিপ, লোয়ার লিপ দুটাতেই অনেক সময় দেখা যায় কোনো মানুষের ঠোঁটটা বেশ মোটা থাকে। সেগুলোকে রিডাকশন করে একটা অপটিমাম যে ভলিউম সেটাতে আনা যায়। আবার কারোর ঠোঁট অনেক চিকন থাকে একদম। সেখানে আমরা বিভিন্ন ধরনের ফিলার আছে, সেটা ব্যবহার করে সেটাকে আইডিয়াল যে সিচুয়েশন সেটাকে নিয়ে আসা যায়। এরপরে যদি আমরা চিন্তা করি, সেটা হচ্ছে চিন। চিন যেটা, সেই চিন বা চিবুক, আমরা বাংলায় যদি বলে থাকি চিবুক। এখানে অনেকের যেটা হয়, কারোর একদম চোখা থাকে। অনেকে অবশ্য চোখা চিবুকই বেশি পছন্দ করেন। কিন্তু আবার কারোর এটা ভোঁতা থাকে। সেই জায়গাগুলোতে বিভিন্ন ধরনের ফিলার ব্যবহার করে এটাকে ঠিক করা যায়। আবার রিডাকশন করেও করা যায়। এবং পরবর্তীতে এরপরে যেটা হয় সেটা যে চিবুকের নিচে, যে আমাদের ঘাড় এবং চিবুকের নিচে যে জায়গাটা থাকে, সেখানে অনেক সময় ডাবল চিন টাইপের হয়ে যায়, অনেক বেশি চর্বি জমে মোটা হয়ে যায়। সেই জায়গাগুলোতে আমরা এটাকে লাইপোসাকশনের মাধ্যমে অথবা সার্জিক্যাল প্রসিজারের মাধ্যমে সেটাকে টান করা যায়। অর্থাৎ এটা পার্ট অফ দি ফেস লিফট। এবং ফেস লিফট বলতে থাকি, ফেস মানে তো আমরা জানি মুখাবরণ, লিফট মানে উঁচু করা। বয়স্ক মানুষের যেটা হয়, অনেক সময় দেখা যায় চামড়াটা ঝুলে গিয়ে
একদম খুবই বিশ্রী দেখা যায়। সেখানে ফেস এবং নেক লিফট একসঙ্গে করলে সেটা বেশ টাইট হয়ে যায়। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে টোটাল ফেসটাই একটা রাফ হয়ে যাচ্ছে। ইয়াং মানুষের ক্ষেত্রে যেটা হয় রাফ হয়ে যাচ্ছে। সেখানে বেশ কিছু নন সার্জিক্যাল ম্যানেজমেন্টের মাধ্যমে এটাকে ঠিক করা যায়। যেমন লেজার সার্জারি আমরা ফেসিয়াল রিজুভেনেশন যেটাকে বলি সেটা করে এবং এখানে সূক্ষ্ম ভাঁজ যেগুলো তৈরি হয় সেগুলো কিন্তু এই লেজার সার্জারির মাধ্যমে করা যায়। লেজার দিলে সেটা যে তার কোলাজেনাস যে টিস্যু থাকে সেটা রিঅ্যালাইনমেন্ট হয়ে একটা টান বা আমরা যেটাকে বলি বেশ সুন্দর একটা কালার এবং তার যে টেক্সচার সেই টেক্সচারে অনেকটা চেঞ্জ আসে। এটা সম্ভব। তো আমরা মুখের ব্যাপারটা নিয়ে যে কথা বললাম এইগুলোর বিস্তারিত বর্ণনা হয়তো একেকটাতে কিভাবে করি সেটা আলাদাভাবে দেওয়া যাবে। কিন্তু অ্যাজ এ হোল মুখ নিয়ে আমরা এই কাজগুলো করে থাকি। তো পরে যদি আমরা চিন্তা করি বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যে জিনিসটার কথা চিন্তা করে সবসময় তাদের বক্ষ সৌন্দর্য বা যেটা ব্রেস্ট নিয়ে চিন্তা করে থাকে। একটা সার্টেন এজের পরে দেখা যায় যে কারোর ব্রেস্টের ভলিউম হয়তো কমে গেছে। ব্রেস্টের ভলিউম সাধারণত আমরা জানি যে ব্রেস্টের বেশিরভাগ অংশই হচ্ছে চর্বির একটা পার্ট থাকে। তো বয়সের সাথে অনেক সময় এটা ভলিউমটা লেস হয়ে যায়। সেই ভলিউমটাকে নানাভাবে বাড়ানো যায়। এটা ডিপেন্ড করে যে আপনি কতটুকু চাচ্ছেন, কতটুকু লস হয়েছে। অল্প যদি লস হয় সেক্ষেত্রে ফ্যাট দিয়েই এটা করা সম্ভব। আর যদি অনেক বেশি হয় তখন ইমপ্লান্ট ইনসার্ট করে সেটাকে তার সাইজটাকে বাড়ানো সম্ভব। আবার অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে একটু বয়স হওয়ার পরে যেমন আমরা জানি যে বয়সের সাথে স্কিনের ইলাস্টিসিটি লস হয়, স্কিনে যে কোলাজেন টিস্যু থাকে সেগুলো অনেক লস হয়ে যায়, ইলাস্টিন টিস্যু থাকে সেটা কমে গিয়ে এটা স্যাগিং হয়ে যায়। অর্থাৎ ঝুলে যায়। হয়তো ভলিউম ঠিক থাকে কিন্তু এটা ঝুলে যায়। সেক্ষেত্রে আমরা সেটাকে যে পদ্ধতিতে এটা ঠিক করতে পারি, এটা প্রজেক্টেড করতে পারি সেটা হচ্ছে আমরা বলি ব্রেস্ট লিফটিং বা আমাদের ভাষায় যেটাকে বলি মাস্টোপেক্সির মাধ্যমে কিন্তু এটাকে আবার আগের মতো করে প্রায় করে দেওয়া যায়। আবার কিছু পেশেন্ট থাকে বিশেষত যারা বাল্কি পেশেন্ট আর তাদের অনেকেরই কিন্তু খুব অল্প বয়সেই ব্রেস্টটা বেশ অনেক বড়ও থাকে এবং স্যাগিংও থাকে। তো এইসব ক্ষেত্রে অনেকে এটা নিয়ে খুব বিব্রত বোধ করেন। বিশেষ করে ইয়াং এজের মেয়েদের যখন এটা হয় তখন তাদের ফ্যামিলি মেম্বাররাও এক ধরনের স্টিগম্যাটারে ভোগে যে কি কারণে তার এটা হলো। এটা নিয়ে নানা ধরনের সোশ্যাল এম্বারাসমেন্টেরও শিকার হতে হয়। একই সঙ্গে কিন্তু আরেকটা জিনিস হয়, হেভি ব্রেস্ট অনেক সময় তার ঘাড় এবং শোল্ডারে পেন নিয়েও আসে। সেটা তার জন্য চলাফেরা করাও অনেকটা কষ্ট হয়। সেটা আমরা সৌন্দর্য বর্ধনের থেকে এটাকে আমরা তার ফিজিক্যাল যে দুর্বলতা এটাকেও আমরা চিহ্নিত করে থাকি। এই ক্ষেত্রে অবশ্য আমরা এটাকে রিকনস্ট্রাকটিভ সার্জারির একটা পার্ট ধরি। তারপরেও এই রিকনস্ট্রাকশনটা এমনভাবে করা হয় তার মধ্যে একটা কসমেটিক যে লুক সেটার জন্য এটা অলসো পার্ট অফ দি অ্যাসথেটিক প্রসিডিউর। এরপরে যদি আমরা চিন্তা করি মানুষের বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে মহিলারা সবসময় চায় যে একটা কার্ভেচার অর্থাৎ আওয়ার গ্লাস টাইপের একটা ফিগার তারা চায়। অনেকেরই দেখা যাচ্ছে তারা হয়তো অনেকটা ওজন তাদের হয়তো বেশি না কিন্তু অ্যাবডোমেনের বা পেটের এমন জায়গায় চর্বি থাকে বা ২ টা ফ্ল্যাঙ্কে ২ সাইডে এমনভাবে চর্বি থাকে তাদের ফিগারটা পুরুষ মানুষের মতো স্ট্রেইট থাকে। কিন্তু মেয়েদের ফিগার এবং পুরুষের ফিগারের মধ্যে কিছু পার্থক্য থাকে যে ২ সাইডে যে কার্ভ তাদের ওয়েস্ট লাইন যেটা সেই ওয়েস্ট লাইনটা ঠিক করবার জন্য আমাদের কাছে আসে অনেকে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইয়াং মানুষ তারা হয়তো ওজন থাকার পরে তারা বিভিন্ন ধরনের ডায়েট নেওয়ার পরে যেটা হয় তাদের ওজনটা কমে যায় কিন্তু তাদের এই স্কিনটা এক্সট্রা যে স্কিন থাকে সেটা সেগিং হয়ে একেবারেই খুবই খারাপ দেখা যায়। সেই ক্ষেত্রেও এটা আমরা লাইপোসাকশন এবং অ্যাবডোমিনোপ্লাস্টি একই সঙ্গে অর্থাৎ লাইপোসাকশনের মাধ্যমে আমরা যেটা করি যে তার যে সমস্ত জায়গায় অযাচিত চর্বিটুকু আছে সেটাকে আমরা ফেলে দিয়ে তারপরে এক্সেস যে তার স্কিন থাকে সেই স্কিনটাকে আমরা ফেলে দিয়ে আমরা রিড্রেপিং করা বলি অনেক সময় রিড্রেপিং করে দিলে তার এই কার্ভেচারটা যেটা ফ্ল্যাঙ্কের যে কার্ভেচার বা ওয়েস্ট লাইন যেটা সেটা ঠিক করা যায়। অনেকের ক্ষেত্রে দেখা যায় অন্য জায়গায় সবই ঠিক আছে তার মন্স পিবি যেটা আমরা তলপেটেরও নিচে যে জায়গাটা বলি সেখানে অতিরিক্ত চর্বি থাকে। বিশেষ করে যারা বিভিন্ন ধরনের মিডিয়াতে কাজ করে যাদেরকে তাদের নাভি বা তলপেট অনেক সময় এক্সপোজ করতে লাগে তাদের পেশাগত কারণে সেই ক্ষেত্রে তাদের জন্য এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় বাটক যেটা হয় আমরা যেটা বলি বাট বা বাটক আমরা শব্দটা মেনলি বাটক যেটাকে অনেকে সংক্ষিপ্ত বাট বলে থাকে। এটা অনেক সময় অনেকের যেটা হয় অনেক বেশি বাল্কি থাকে সেটাকে রিডাকশন করা যায়। আবার যাদের খুবই ফ্ল্যাট থাকে সেই ফ্ল্যাটটাকে আবার অগমেন্ট করা যেতে পারে। অগমেন্ট শব্দটার মানে হচ্ছে একটা জিনিসকে কম যেটা ছোট আছে সেটাকে বাড়ানো আরকি।
তো এটা করা যেতে পারে। এর বাইরে আরো যে কতগুলো সার্জারি আমরা করে থাকি সেটা হচ্ছে অনেকের ক্ষেত্রেই মহিলারা আজকাল যারা ফ্যাশন জগতে কাজ করে না, মিডিয়াতে কাজ করে, তারা অনেক সময় তাদের আর্ম যেটা আমরা বলি তারা এক্সপোজ রাখে। তো আর্মের সৌন্দর্যটা কিন্তু একটু আলাদা। তো দেখা যাবে শরীরের অন্যান্য জায়গায় সবই ঠিক আছে, কিন্তু আর্মটা অনেক ক্ষেত্রেই ফ্যাট দিয়ে এমনভাবে থাকে যে সেটা দেখতে খুব একটা সুন্দর মনে হয় না। তো সেই জায়গাটাকে আমরা লাইপোসাকশন এবং সার্জারির মাধ্যমে অনেক সময় এটা রিডাকশন করি। এটাকে আমরা বলি ব্রাকিওপ্লাস্টি। এটা আমাদের কসমেটিক বা অ্যাসথেটিক সার্জারির একটা অন্যতম কাজ করে থাকি। এরপরে আসে থাই। থাই কিন্তু অনেক ক্ষেত্রে, বিশেষ করে অনেক মহিলাদের ক্ষেত্রে যারা শর্ট ড্রেস পরেন, তাদের জন্য যদি অনেক বেশি মোটা থাই থাকে, সেটা অনেকেই পছন্দ করেন না। সেক্ষেত্রে এটা লাইপোসাকশন বা অন্য সার্জারির মাধ্যমে বা থাই লিফট করা হয় বলি আমরা। এটা করে একটা আইডিয়াল সারকামফারেন্স দেওয়া বা দেখতে যাতে নরমাল মনে হয় সেটা করা সম্ভব। এর বাইরে আরো অনেকগুলো বিষয় আছে, যেমন অনেক সময় আমার হাতের যে অংশ থাকে যেটা এক্সপোজ থাকে, অনেকের এখানে চামড়া ঘুষানো থাকে, সেগুলোকেও নানা ধরনের সার্জিক্যাল নন সার্জিক্যাল পদ্ধতিতে একটা ইয়াঙ্গার লুক দেওয়া সম্ভব। অনেকের সবই ভালো থাকে, কিন্তু দেখা যায় স্কিনটা মনে হচ্ছে যে একটু এমনভাবে কুঁচকানো থাকে, বয়স্ক মনে হয়। তো সেগুলোকে আমরা নন সার্জিক্যাল বিভিন্ন উপায়ে বা সার্জিক্যাল পদ্ধতিতে কারেকশন করতে পারি। এরপরে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে চুলের যে বিষয়টা। হেয়ার একটা সার্টেন এজের পরে এটা বিশেষ করে পুরুষ এবং মহিলা উভয়ের কিন্তু হেয়ার ফল হয় নানা কারণে। শারীরিক বিভিন্ন অসঙ্গতির কারণে হতে পারে, বিভিন্ন ওষুধ খাওয়ার কারণে হতে পারে। অর্থাৎ তার মানে জেনেটিক একটা প্রেডিসপোজিশন থাকে। আমরা পুরুষদের ক্ষেত্রে বলি অ্যান্ড্রোজেনিক যে একটা বল্ডনেস হয়, সেটা হতে পারে। আবার কারোর স্কিনেস অর্থাৎ স্কালের যে স্কিন যেটাকে আমরা স্কাল্প বলি, সেই স্কাল্পে নানা ধরনের ফাঙ্গাল ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে চুল পড়ে যেতে পারে। অথবা কোনো কারণে কোনো একটা অংশতে ইনজুরি হলেও কিছু অংশ হয়তো চুল থাকে না। তো এই সমস্ত ক্ষেত্রে এটা ডিপেন্ড করে যে আমরা কোন ধরনের প্রসিডিউরে যাব। যাদের হয়তো অল্প, অল্প চুল পড়ছে, বিশেষ করে মহিলাদের একটা এজিং প্রসেসের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় অল্প, অল্প চুল পড়তে থাকে কন্টিনিউয়াসলি। এইটাকে আমরা জানি যে আমাদের হেয়ার কিন্তু নরমালি গ্রো করে। হেয়ার ফলিকল যেগুলো আছে এটা কন্টিনিউয়াসলি এটা গ্রো করে। কিন্তু এই গ্রো করার আগে, তারা ম্যাচিউর হবার আগেই যখন পড়ে যায়, তখন কিন্তু আল্টিমেটলি আমরা বল্ডনেসটা দেখা দেয় বা অ্যালোপেশিয়া যেটা আমরা দেখতে পাই। তো এই ক্ষেত্রে মাইনর টাইপের যদি হয়, গ্রস না হয়, সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের গ্রোথ ফ্যাক্টর ইউজ করে এই যে চুলটা প্রিম্যাচিউরলি ফল হচ্ছে সেটাকে আমরা যদি রক্ষা করতে পারি, তাহলে অটোমেটিক্যালি যে নতুন যে হেয়ার গ্রো করে সেটাকে যদি আমরা তার ম্যাচিউর স্টেজে নিতে পারি, তাহলে অটোমেটিক্যালি এই বল্ডনেসটা কিছুটা কমে যাবে, অ্যালোপেশিয়াটা কমে যাবে। এক্ষেত্রে আমরা পিআরপির ব্যবহারটা খুব গুরুত্বপূর্ণ। পিআরপিতে অনেকের ক্ষেত্রেই বেশ ভালো রেজাল্ট দেয়। আর যদি একেবারেই হেয়ার ফলিকল নষ্ট হয়ে যায় কোনো একটা এরিয়া থেকে, সেক্ষেত্রে আসলে হেয়ার ট্রান্সপ্লান্ট করা ছাড়া পথ থাকে না। আমরা বিভিন্ন পদ্ধতিতে এটা ফলিকুলার ভাবে করা হয়। ছোট, ছোট একেকটা ফলিকুল নিয়ে, অথবা আমরা কেটে একটা স্ট্রিপ মতো নিয়ে সেটাকে আলাদা, আলাদা করে থাকে। প্লাস্টিক সার্জনরা সাধারণভাবে পিছনে যে অংশ ভালো থাকে সেই অংশটাকে একটা স্ট্রিপের মতো কেটে নিয়ে এটাকে ২-৩ টা ফলিকলকে একসঙ্গে করে তারপরে এটাকে ইমপ্ল্যান্ট করে। তো এটা পদ্ধতি ভালো, এবং এটার মানে যারা নন সার্জিক্যাল মানুষ অর্থাৎ ডার্মাটোলজিস্ট এবং অন্যরা হয়তো সিঙ্গেল ফলিকুল একেকটা জায়গাতে ইমপ্ল্যান্ট করে থাকে। তো নানা পদ্ধতিতে এটা করা যায় এবং এটার রেজাল্ট ভালো। তবে এই ক্ষেত্রে মনে রাখতে হবে হেয়ার ট্রান্সপ্লান্ট করার পূর্বে তাকে কতগুলো শর্ত মানতে হয়। সেই শর্তগুলোর কথা, ডায়াবেটিক পেশেন্ট হলে তার ডায়াবেটিস কন্ট্রোল করতে হয়। অন্যান্য ক্রনিক ডিজিজ থাকলে সেটাকে কন্ট্রোল করতে হয়। এবং সর্বোপরি যেটা, কারো যদি স্মোকিং এর অভ্যাস থাকে, অন্তত আমরা বলি যে ৬ সপ্তাহ আগে থেকে তার স্মোকিংটাকে বন্ধ করতে হয়। তাহলে রেজাল্টটা ভালো হয়। আরো কিছু নিয়ম কানুন আছে বিস্তারিত, সেটা স্পেসিফিক ভাবে যখন আমরা ওটা নিয়ে কথা বলব তখন এগুলো নিয়ে কথা বলব। সবাইকে ধন্যবাদ।